আসসালামু আলাইকুম লিসেনার্স, যারা নতুন শুনছেন তাদের জন্য আমার পরিচয়টি আবার দিতে যাচ্ছি। আমি ডক্টর আলিফ রাজি, ভূত এফএমে প্রায় 8 বছর 9 বছর ধরে আসছি। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমি একজনের কাছ থেকে পেয়েছি আর কি। তো আসবাব করে আসা হচ্ছিল না, আজকে চলে আসছি হঠাৎ করেই গতকালকের নোটিশে। তো যে আপুটার ঘটনা বলবো তার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ তিনি এসে বলতে চাচ্ছিলেন, কিন্তু যেহেতু বয়স্ক মহিলা প্লাস কোনো ফ্যামিলি আছে, উনি আসতে পারছিলেন না। তো আমি ওনার হয়ে ঘটনাটা বলছি আর কি। এখানে এটা হচ্ছে 2000 সালের ঘটনা। তখন তার বেবির বয়স ছিল 5 মাস। তো তারা ফুল ফ্যামিলি, তার হাজবেন্ড সহ তার একটা বাসায় থাকতেন আর কি, ভাড়া বাসায়। তো ওখানে প্রায় 3-4 বছর ধরে থাকতেন। তো তার বেবির বয়স ছিল 5 মাস, আর সাথে একটা কাজের মেয়ে থাকতো। তো সেই বাসাতে আসলে মেয়েটা আসে 6 মাস ধরে, আর তারা থাকতো প্রায় 3-4 বছর যাবত ওই বাসাতে। তো ঘটনাটা ঘটে হচ্ছে 2000 সালের রমজান মাসে। আসলে ঘটনাটা রমজান মাসেই ঘটে। তো রমজানের শুরুতে যেদিন ঘটনা ঘটে সেদিনের কথা বলছি। তো মেয়েটা আসলে কোনো সমস্যাই ছিল না তার লাইফে, এরকম কোনো প্রবলেমই ছিল না, এরকম কোনো কিছু ঘটবে এরকম তিনি চিন্তা করতেন না। এমনও হতে পারে, অনেক ঘটনা আছে যে স্বপ্ন দেখছে বা কিছু একটা, না এরকম কিছু না। স্বাভাবিক জীবনযাপন করতে গিয়ে হঠাৎ করে তার রমজানের দ্বিতীয় রমজানে এই জিনিসটা চোখে পড়ে, এরকম যে তিনি ঘুম ভাঙে। তো তার অভ্যাস ছিল এরকম যে রমজানে তিনি তার রান্না করতেন হচ্ছে ইফতারের পরপরই তিনি সেহরি রান্নাটা করে ফেলতেন। আর সেহরির সময় যেহেতু তার হাজবেন্ড গরম ভাত খেতে পছন্দ করত, তো গরম গরম রান্না করার জন্য তিনি রাত 2টার দিকে উঠতেন আর কি। তো সবার বাসায় এরকম কাজের মেয়ে থাকলে দেখা যায় যে তার কাজের মেয়েকেও রাত 2টার দিকে উঠতে হতো সেহরির সময়। তো তিনিও তার কাজের মেয়েকে ডাকতে যায় আর কি। রাত 2টার দিকে তার কাজের মেয়েকে ডাকতে যাওয়ার পর তিনি লাইটটা জ্বালায় তার কাজের মেয়ের রুমে। বাসাটা বেশ বড়। তো লাইট জ্বালানোর পর দেখে যে কাজের মেয়েটা চিত হয়ে, আমরা রাসেল ভাই যেটা ডেসক্রিপশন যদি দিতে হয়, চিত হয়ে থাকলে মাথাটা উবুত হয়ে আছে, মাথাটা উল্টার দিকে, মানে বালিশের উল্টার দিকে আছে, মাথাটার উল্টা পাশটা দেখা যাচ্ছে। তো উনি খুব ভয় পেয়ে যায়, এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে মেয়েটাও ফরফর করে উঠে যায়। আচ্ছা, তো মেয়েটা এরকম সময় ফিস কথা বলছিল। তো ওনার কাছে একটা জিনিস স্পষ্ট শোনা যায়, যে এটা আমি রাসেল ভাইকে বলি নাই, আমি এটা লুকিয়ে গেছি। উনি এরকম বলতে শোনা যায় যে আমি অপেক্ষা করতেছি, আপনারা আসেন। এটা ঘুমের মধ্যে বলছিল। আচ্ছা, উল্টা হয়। তো উনি এক চিৎকার দেয়, ওনার চিৎকারে মেয়েটাও উঠে যায়। তো উঠে যাওয়ার পর বলে যে আপা কি, খালামা কি হয়েছে, তুমি এভাবে শুয়েছিলা কেন? খালামা আমি তো এভাবে শুই। তো ওনার হাজবেন্ডকে উনি এটা ডিটেল বলে যে আমি এরকম ভাবে দেখছি। ওনার হাজবেন্ড বলে, ধর এটা কোনো সমস্যা না, অনেকের এরকম ঝামেলা থাকতে পারে, অনেকেই ফ্লেক্সিবল বডি, এরকম ঘাটটা ফ্লেক্সিবল থাকতে পারে, ভয় টাইপ কিছু নাই। তো যেহেতু উনি বাসায় একা থাকতেন, তো হাজবেন্ড থাকতেন বাইরে অফিসে, তো নজরদারি উনি বেশি বাড়িয়ে দেয় যে মেয়েটাকে একটু দেখবো কি করে না করে। প্লাস মেয়েটার আসলে কাজ ছিলই ওনার বাচ্চাকে টেক কেয়ার করা, বেবি সিট করা, আর মাঝে মধ্যে টুকটাক হাউস হোল্ড কাজগুলা মেয়েটা করতো আর কি। তো রেগুলার লক্ষ্য করতো মেয়েটা কি করে না করে, তাকিয়ে থাকতো মেয়েটা কি করছে না করছে। হঠাৎ করে 5ম বা 6ষ্ঠ রমজান হবে, আচ্ছা, তিনি তার ফ্রিজের মধ্যে আম রেখে দিয়েছিল। মানে আম বলতে জিনিসটা শুনতে কিরকম লাগে, যে আম নভেম্বর মাসে, 2000 সালের ঈদটা হয়েছিল ডিসেম্বর, 26শে ডিসেম্বর। তো নভেম্বরের 27 তারিখ থেকে রোজা শুরু হয়েছিল। তো উনি আম রেখেছিল ওই সিজনের আমগুলা ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো সেটা নরম করে ব্লেন্ডারে ব্লেন্ড করবে ইফতারে খাওয়ার জন্য আর কি, দুপুরের পর ইফতারের 1.5-2 ঘন্টা আগে। তো উনি ব্লেন্ডারে আমটাম ঢুকিয়ে মানে ঢাকনাটা লাগাবে, স্টার্ট করবে সুইচ, এমন সময় মেয়েটা দৌড়ে আসে। মেয়েটা দৌড়ে এসে বলে, আপা খালাম্মা আমাকে দেন, আমি বানাই। সে কি করলো, সুইচটাও ছাড়লো, উপরে ঢাকনাটাও লাগালো না, হাতটা ব্লেন্ডারের পুরো ব্লেডের মাঝখানে ঢুকাই দিল। তো আপনি তো চিন্তাই করতে পারছেন কি হবে সেখানে। একদম থেতলে, মানে মাংস থেতলে বের হয়ে যায়, ওখান থেকে ছিটকায় পড়ে, রক্ত ছিঁড়ে, একটা অবস্থা খারাপ একদম।
তো সেদিন আর ইফতারটা প্রপারলি হয় নাই, এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। মেয়েটাকে মানে স্টিচ করে প্রায় 17-18টা স্টিচ লাগে, বাসায় নিয়ে আসে। তো এরকম চলতে থাকলে তো সমস্যা। তো আর মেয়েটার চালচলনটা এরকম ছিল যে রাসেল ভাই, রমজানে তো অনেক মেয়ে দেখা যায় যে 10-12 বছর বাচ্চা বাসায় থাকলে রোজা রাখে, চেষ্টা করে রোজা রাখার, বা মানে বাসার মালিক যদি বলে রোজা রাখার জন্য সে রোজা রাখে। এই মেয়েটা রোজা রাখতো না, কখনো বললেও রাখতো না। তোর চালচলনটা একটু ডিফারেন্ট লাগার কারণে তো ওনারা ডিসিশন নেয় যে না, মেয়েটাকে ওর বাবা মার কাছে দিয়ে দিব। ইভেন মেয়েটাকে যে মহিলাটা দিয়েছিল তাকেও ডাকা হয় যে তুমি এসে ওকে ওর বাবা মার কাছে উঠাই দাও, বুঝাই দাও, কোনো দুর্ঘটনা নেক্সট বার হওয়ার আগেই আমি বেঁচে যাই, মানে এরপরে ঘটতে পারে কোনো দুর্ঘটনা, প্লাস আমার বাচ্চাকে রাখে আমি ঝামেলা রাখতে চাই না। তো যেই মহিলাটা এই মেয়েটাকে ওই বাসায় দেয় আর কি, সেই মহিলাটা আসে আর কি রাতের বেলা, সকালবেলা আসে। আসার পরে বলে কি ব্যাপার, তোর কি অবস্থা? তো আগামীকাল এরকম মানে দিন হয় যে ওই মেয়েটার বাবা মা আগামীকাল আসবে, আর যে মেয়েটা দিয়েছে সে আজকে আসছে আর কি। তো কথা বলতে বলতে এক ফাঁকে মেয়েটার মানে মেজাজ যেমন খিটমিটে হয়ে যায়। মেয়েটা কি করে, ওনার যে কোলে মানে বাচ্চাটা ছিল, মানে বাচ্চাটা শুয়েছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে মানে কি বলে আছাড় মানে খাটের উপর। আচ্ছা। তো খুব উল্টা পাল্টা ভাবে বাচ্চাটা পড়ে নাই, যার কারণে বাচ্চাটা বেঁচে যায়। যদি মেঝেতে পড়তো বাচ্চাটা মারা যেত, একদম নির্ঘাত। আর ও রাগের মাথায় গিট করতে থাকে, এমন সময় ওকে বেঁধে ফেলে। ওনারা দুইজনই ড্রয়িং রুমের সোফার হাত মানে পায়ের সাথে বেঁধে রাখে কালকে ওর বাবা মা আসা পর্যন্ত। এবং এই আসা পর্যন্ত বাসার মধ্যে সে ওই চিৎকার করতে থাকে অনেকক্ষণ, প্লাস যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো সে খায়নি। আচ্ছা। পরদিন ওর বাবা মা আসে এবং বাবা মাকে বলে যে তোমার মেয়ে আমার বাচ্চাকে আছাড় মারছিল এবং আমরা কোনো টাকা পয়সাকে দিব না। তো বাবা মা বলে যে আমরা গরিব মানুষ, সেই কথাবার্তা বলে একটা সময় কনভিন্স করে কিছু টাকা নিয়ে যায় ওনাদের কাছ থেকে। তো যাই হোক, মেয়েটাকেও দিয়ে দেয়, মেয়েটা চলে যায়। তো রাসেল ভাই এখান থেকে ঘটনা শুরু। তো যেদিন মেয়েটা চলে যায় তার থেকে 3 থেকে 4 দিন পর হবে, উনি রাত্রে এরকম ইফতারের পর সন্ধ্যার খাবার মানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর কি। আচ্ছা। ইফতারের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে রাতে যেটা খাবে সেহরিতে সেটা রান্না শুরু করে দিয়েছে। তো রান্না করতে করতে এক পর্যায়ে বেল বাজে, বাসার কলিং বেল বাজলে সে যেহেতু কাছাকাছি, আর তার বাচ্চাকে ওই সময় তার হাজবেন্ড দেখছিলেন আর কি। তো কলিং বেল দরজা খুলে দেখে যে কেউ নাই। তো সিঁড়িতে উকি ঝুঁকি দেয় যে কেউ আছে কিনা। পরে আবার দরজা লাগিয়ে ব্যাক করে, আবারও 2 মিনিট পর কলিং বেল, এবং কন্টিনিউয়াস 3-4টা কলিং বেল। এইবার রাসেল ভাই উনি যেটা করেন যে কলিং বেলটা শুনে দৌড়ে যায়, দরজাটা খুলে কে আছে দেখার জন্য। প্রথমে যে লুকিং গ্লাস দিয়ে দেখে কেউ নাই, তারপরে সে খোলার পর তিনি একটা চিৎকার দেয় যে একটা কালো বেড়াল খুব সুন্দর করে পেরেক দিয়ে গাঁথা, ছিন্ন ভিন্ন অবস্থায়, হাত পা মাথা লেজ আলাদা আলাদা করে পেরেক দিয়ে গাঁথা দরজার মধ্যে। খুব বিভৎস দৃশ্য, রক্ত ঝরছে। মানে কিছু এখন কল্পনা করে আমি কল্পনা তো আসে না আসলে, একদম মানে সম্ভব না এটা। তো উনি এক চিৎকার দেয়, তো ওনার হাজবেন্ডকে বলে যে তুমি বাবুকে রেখে আসো, তুমি আসো একা। ওনার হাজবেন্ড হচ্ছে রাজ সাক্ষী, এমন হতো সে নিজে সব দেখছে, নিজে সব প্রত্যক্ষ করছে এমন কিছু না। ওনার হাজবেন্ড এসেও একই জিনিস দেখলো। আচ্ছা। দেখার পর বললো তুমি দরজাটা লাগাও, আমি নিচে যাই, দারোয়ানকে জিজ্ঞেস করি কে ঢুকছে কেন। দারোয়ানটাই বাসাটা খুব অ্যাক্টিভ, বাসার একদম নিচে গেটের মধ্যে সামনে সবসময় থাকে। তো দারোয়ানটাকে জিজ্ঞেস করছে কি অবস্থা, এখানে কি হয়েছে, কাহিনী কি, এরকম বাসার উপরে তো আমার ঝামেলা হয়ে গেছে, দরজার মধ্যে কে জানি পেরেক মেরে বিড়াল কেটে রেখে দিয়েছে। জি। তো দারোয়ান বলে যে আমি এখানে ইফতারের পর থেকে আছি, এখানে একটা বান্দা ভেতরে ঢুকে নেই, ঢুকছে নিচতলা ভাড়াটিয়া, তো দেখা যাচ্ছে যে নিচতলা ঢুকতেছে। তো আপনার উপরে উঠছে এমন কোনো বাসা এমন কেউ নাই। যে তুমি আমাকে ভালো করে বলো তো যে আগামী গত 5-7 মিনিটের মধ্যে এরকম কেউ ঢুকছে কিনা। বলে না স্যার, কেউ ঢুকে নেই। আচ্ছা। তো বলেছে তুমি চলো আমার সাথে। তো সে দারোয়ানকে নিয়ে উপরে উঠে দেখে যে সুন্দর করে লাগানো পেরেক গুলা দরজার মধ্যে লেগেছে, কিন্তু কোনো বিড়াল নেই। আচ্ছা। ওই কালো বিড়ালটা নাই এখানে। তো দারোয়ানকে সে পাঠায় দেয়, ভেতরে ঢুকে সে দুয়া কালাম পরে একটা সময় বলে যে রমজান মাস ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আস্তে আস্তে ডিসিশনের দিকে যেতে থাকে যে বাসাটা
ছেড়ে দিবে, কারণ এই বাসাটা তো অনেকদিন ধরে আছে তো, আর বাসার মালিকটাও তার খুব বেশ ভাল লাগে আর কি। এই জন্য সে মানে বাসাটা থাকতে পছন্দ করছিল, কিন্তু এরকম ঘটতে থাকলে তো আর সম্ভব না। না, একদমই না। তো সেদিন ওইটা ছিল 12-13 রমজান হবে, এমন সময় তার রাত্রেবেলা এরকম ভাত রান্না করার জন্য ওঠে 2টার দিকে। মানে অ্যাক্টিভিটিস গুলো এমন সময় হচ্ছিল যখন তিনি উঠছে, মানে কোনো কিছুতে কাজ ব্যস্ত ছিল না, হঠাৎ করে ব্যস্ততা বাড়বে এমন সময় সে এসব জিনিসগুলো প্রত্যক্ষ করছে। আচ্ছা। তো ডাইনিং স্পেসে গেছে, গিয়ে এক গ্লাস পানি ঢেলে খাবে এবং রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে কাজ শুরু করবে, এমন প্ল্যানিং আর কি। তো তার হাজবেন্ড এবং তার বাচ্চাটা তখন ঘুমাচ্ছিল। তো উনি রান্নাঘরে আর বাতি জ্বালাতে পারেন, এমন সময় ওই অন্যান্য রুমের লাইট যেগুলি জ্বলছে সেটার মধ্যে দেখতে পাচ্ছে যে রান্নাঘর থেকে একটা মানুষ আসছে। আমি রাসেল ভাই অবয়ব বলবো না, কারণ উনি বলেছে উনি মানুষ দেখেছে। আচ্ছা। একটা ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে, মানে একদম নরমাল মানুষের মতো ঝাঁকড়া চুলওয়ালা একটা মেয়ে রান্নাঘর থেকে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। এবং এই ঘাড়ের মধ্যে ওই মেয়েটার হাইটটা হচ্ছিল ওনার বাসায় যে কাজের মেয়েটা ছিল, চেহারা যেহেতু দেখতে পারে নাই, তিনি বলছে যে আমি তো জানি না এটাকে, ঘাড়ের মধ্যে বিড়াল একটা, সেই বিড়ালটা কালো বিড়ালটা যেটা ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল দরজার মধ্যে। উনি এক দৌড়ে যে দরজা লাগিয়ে সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে এবং কন্টিনিউয়াস ডাকতে থাকে। ওনার হাজবেন্ড জাগে না। উনি আবার বাচ্চাটার কাছে যায়, বাচ্চার কাছে দেখে বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে কিনা, কিন্তু তারপর বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছে, কোনো সমস্যা নাই, কিন্তু হাজবেন্ড জাগছে না। এই হাজবেন্ডটা বলে যে আমার হাজবেন্ড রাত্রেবেলা টোকার শব্দ পেলেও উঠে যায়, এত পাতলা ঘুমর, কিন্তু ও উঠছে না। প্রায় 5 মিনিট ঝাঁকানোর পরে হঠাৎ করে ওর হাজবেন্ড টাপড়িয়ে উঠে বলে যে কি হয়েছে, আমি এরকম অবস্থা, বলে কি হয়েছে, কাহিনী কি, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকতেছি। বলে আর বললো না, আমি একটা আতরের গন্ধ পাইছি, গন্ধটা এত প্রবল আমি না এরপর আর কিছু মনে করতে পারি নাই। আচ্ছা। তুমি যতক্ষণ আমাকে ডাকলা, বলে যে আমি এতক্ষণ এই জিনিস পাইছি, আর আমি এই রান্নাঘরে এরকম একটা ঝাঁকড়া মেয়ে দেখছি, ওনার কাঁধের মধ্যে বিড়াল ছিল, এবং যখন আমি তোমাকে ঝাঁকাচ্ছিলাম তখন আমাদের দরজা ধাক্কা ছিল। তো ভাইয়া দরজাটা খুলে দেখে বাসায় কেউ আছে কিনা, লাইট টাইট জ্বালায়, পুরা বাসা লাইট জ্বালায়, দেখে কেউ নাই বাসাটাতে। আচ্ছা। তো ওনারা এত কিছু হওয়ার পরে তো কোথায় যাবে বুঝতে পারছিল না, ওঝা কি হবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তো যেহেতু মসজিদে সে নামাজ পড়ে, সেই মসজিদে ইমামের সাথে তার আবার সখ্যতা ছিল, তো ইমামকে জিজ্ঞেস করে আমি তো এরকম আমার বাসায় ফেস করছি, আপনি আমাকে কোন একটা সলিউশন দেন। আচ্ছা। ইমাম বলে যে আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়েন রেগুলার, মানে জামাতের সাথে, এবং ইশার ওয়াক্তটা জামাতের সাথে পড়েন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন। প্লাস আপনি রেগুলার সকালবেলা বাসা থেকে বের হওয়ার আগে এবং রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন বাচ্চা সহ সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক 3বার করে পুরো বডি মাসহ করবেন, যাতে আপনাকে কেউ ধরনের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা। তো এইটা উনি রেগুলারলি করছিলেন। আর ওনাদের তো প্ল্যান এরকম যে রাসেল ভাই এই মুহূর্তে বাসাটা চেঞ্জ করা সম্ভব না, কারণ সামনে ঈদ, আর ঈদের থেকে বড় কথা হচ্ছে অফিসও তাকে কোনোভাবে ছাড়ছে না, কারণ বাসাতে আপনার বাসা চেঞ্জ করতে গেলেও তো বাসা খুঁজতে হবে, বাসা খোঁজার পর আবার বাসাতে ওঠা অনেক ঝামেলা, আর এই অল্প সময়ে বাসা খোঁজা সম্ভব না। তখন রমজানের প্রায় 17-18 হয়ে গেছে। যেহেতু সম্ভব না, তিনি ডিসাইড করে যে ঠিক আছে, আমরা যেহেতু 22শে ডিসেম্বর আমাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছি ঈদ করতে, রংপুরে ওনাদের গ্রামের বাড়ি চলে যাচ্ছে, তো আমরা যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ বাসাটা চেঞ্জ করব, সময় নিয়ে করবো ইনশাল্লাহ, তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। আচ্ছা। তো তিনি এই ডিসিশনে যায় আর কি। আর যেটা হচ্ছে মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, 22 তারিখের আগে 20শে রমজান আছে, 20শে ডিসেম্বর 22শে ডিসেম্বর তিনি যাবে, তো যাওয়ার 2 দিন আগে, তো এটা হয় 20শে ডিসেম্বর, মানে হিসাব করলে। তো 20শে ডিসেম্বর ওনার এরকম রাত্রেবেলা 2 হাজবেন্ড ওয়াইফই ওঠে, তো বাচ্চাটাকে উনি দেখতে, বাচ্চার প্রচন্ড কাঁদতে থাকে। তো তিনি বলে যা ঠিক আছে, আমি রান্না মানে ভাতটা বসাই দিই, তুমি বাবুটাকে দেখতে থাকো। তো লাইট টাইট জ্বালায় এবং টিভিও চলতে থাকে। টিভিতে ওই সময় তারা ওই যে মানে ইসলামিক চ্যানেল চলছিল আর কি। তো ওই সময় তিনি উঠার পরে রান্নাঘরে যাওয়ার সময় আপনার ড্রয়িং রুমটা ক্রস করে যেতে হয়। আচ্ছা। ড্রয়িং রুমটা ক্রস করার সময় কিছু ফিস শব্দ আসতে থাকে,
এমন রাসেল ভাই ওনার বাসাটা একটা জায়গায় একা বা কিছু, পাশাপাশি একটা বাসা আছে, পাশাপাশি জানালা, মানে পাশের লোকজন যে সেহরির সময় জেগে গেছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা। তো ফিস ফিস শব্দটা পাশের বাসা থেকে না, এটা তার কাছ থেকে খুবই কাছ থেকে শব্দটা আসছে। আচ্ছা। তো যেহেতু এতগুলো অকারেন্স তার সাথে ঘটে গেছে রাসেল ভাই, উনি ওনার হাজবেন্ডকে ডাক দেয়। আমি বেশি বড় করতেছি না তো রাসেল ভাই, না না ঠিক আছে। তো ওনার হাজবেন্ডকে ডাক দেয়। ওনার হাজবেন্ড যখন আসে ওনার সাথে, তো উনি ওনার হাজবেন্ডের সাথে পেছনে পেছনে যাইতে থাকে ড্রয়িং রুম থেকে। ফিস ফিস শব্দ, এবং যতই কাছে যায় ততই মানে অজানা ফিস ফিস শব্দ, এই শব্দ তার আগে কখনো শোনেন নাই। আচ্ছা। ড্রয়িং রুমের লাইট জ্বালায় রাসেল ভাই, আপনি জানেন আপনি জ্বালালে কি দেখতেন, এরকম দেখলে আপনি কি করতেন? ড্রয়িং রুমের মাঝখানে একটা পাকা কবর দেখতে পায় তারা, দুই হাজবেন্ড ওয়াইফ, এবং হ্যাঁ পাকা কবরের মধ্যে অ্যারাবিক ওয়ার্ডে কিছু একটা লেখা, আর চারিপাশে 3 থেকে 4 জন লোক মুনাজাত করছে। আচ্ছা। এবং সবাই আপনার কি ড্রেস পরা, বলে এই যে আমি অজ্ঞান হওয়ার মতো অবস্থা, সাদা লাল না কালো, আমি কি ড্রেস দেখছি আমার কিছুই মনে নাই, কিন্তু আমি দেখছি 4-5 জন লোক মুনাজাত করতেছে এবং আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার হাজবেন্ড পাশে হেল্প চায়, পাশের ফ্ল্যাটে হেল্প চায়, ফ্ল্যাটের লোকজন আমার সাক্ষী, আমার দারোয়ান আমার সাক্ষী। আমি দারোয়ানকে ডাক দেয়, উপর থেকে চিৎকার করে, কারণ আমাকে ফেলে আমার হাজবেন্ড নিচে যেতে পারছিল না, চিৎকার দেয়। নিচের থেকে দারোয়ান দৌড়ে আসে, পাশের বাসা থেকে লোকজন দৌড়ে আসে, গিয়ে দেখে ঘরের কোনো কিছু সমস্যা নাই, সবকিছু নর্মাল, সব ঠিকঠাক। আচ্ছা। পরে উনি হাজবেন্ড মানে যে আপুটি ঘটনা বলছে, বলে যে আমি আসলে অজ্ঞান হই নাই, কিন্তু অজ্ঞান হওয়ার অবস্থা আমি দেখছি যে আমার বাসায় লোকজন দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে আমার বাসায় ডাকাতি হয়েছে। আচ্ছা। তো আমি রেস্ট নেই ওই দিন রাতের বেলায়, এবং যেহেতু পরশুদিন চলে যাব ঈদের উপলক্ষে গ্রামের বাড়িতে, আপাতত সব বন্ধ টন্ধ করে দোয়া কালাম করে 22 তারিখে তারা রওনা দেয় রংপুরের উদ্দেশ্যে। রংপুরে 22 তারিখে যায় এবং 26শে ডিসেম্বর 2000 সালে ওই দিন ঈদ হয় আর কি। তো 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। তো ঈদ উল ফিতর 26শে, 30শে ডিসেম্বর তারা ব্যাক করে। ব্যাক করার সময় তারা সাথে করে একটা ইয়া নিয়ে আসে আর কি, হাফেজ নিয়ে আসে, কোরআনের হাফেজ। উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, উনি হচ্ছে আপুর আপন চাচাতো ভাই, এবং বলে যে তোমরা যেহেতু বাড়িতে আসো অনেকদিন, তুমি আমার বাসায় কিছুদিন থেকে বেড়ায় যাও, 1 মাস থাকো। তো ওনারা ঘটনাটা বলে, প্ল্যানিংটা যে এরকম 1 মাস আমরা বাসা খুঁজবো, আমি যেহেতু চলে যাই, তুমি তোমার আপার জন্য একটু আমার সাথে আমার বাসায় থাকো। ভাইয়াটা বলছে আর কি, ওই হাফেজ ভাইকে। তো ওই হাফেজ ভাই বাসায় তার ওয়াইফকে নিয়ে আসে, এবং রাসেল ভাই কোনো প্রবলেম নাই, এতদিন যেসব প্রবলেম ছিল কোনো প্রবলেম নাই, নট এ সিঙ্গেল প্রবলেম। ফিস ফিস কান্দে, ভালো করে শুনছে, ভালো করে গন্ধ নিচ্ছে, আতরের কোনো গন্ধ আছে কিনা, লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, বা কোনো প্রবলেম হচ্ছে বা লাইট অফ করলে কিছু দেখছে, এরকম কিচ্ছু পাচ্ছে না। আচ্ছা। 7ই জানুয়ারি সেদিন ওনারা বাসা খুঁজতে গিয়েছিল, বাসা খোঁজাখুঁজি করে বাসায় আসার পরে TNT নাম্বার একটা ফোন আসে। ফোনটা এমন ভাবে যে আপা কেমন আছেন, এইটা সেই মহিলা যে মহিলা ওনাকে আগে কাজের মেয়ে দিয়েছিল। তো বলে যে আপা আপনার বাসা তো কাজের মেয়ে নাই, আপনি কি কাজের মেয়ে রাখবেন? তো উনি বলে যে না, আমি এই ঝামেলার মধ্যে আর নাই, তুমি আমাকে আর কোনো ধরনের কাজের মেয়ের খবর দিতে আসবা না, আমি কোনো কাজের মেয়ে রাখবো না, আমার একটা ছোটা বুয়া আছে, এটাই এনাফ, দ্যাট ইজ এনাফ ফর মি। তো বলতেছে যে ওই আগের কাজের মেয়েটার নাম ছিল রুমকি। এই রুমকি কি খবর, বিয়ে শাদী হয়ে গেছে? বলে হাপা আপনি জানেন না কি কাহিনী? বলে যে রুমকি তো ঈদের 4-5 দিন আগে মারা গেছে। ওকে ওর একটা ওর মানে বাসার বাড়িতে লোকজন খবর দিল, আমার পাশাপাশি গ্রাম তো আমি তো ঈদে ছিলাম, আমি আর দেখা করতে যাইনি ওই জায়গায়, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ঘটনা শুনছি যে ওই বাড়িতে ওকে ওই মানে পুঁতে রাখছে মাটিতে, কে জানি। তো ওর আব্বা মা নাকি বলতেছে সবাইকে যে ওকে ওর শরীরে নাকি অনেক আগে জিনে আসর করছিল, আসর করার পরে জিন আর ওইটা ছাড়ে নাই, ওকে ছাড়ে নাই। তো ওর আবার ঈদের পর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা। তো এখন এই কারণেই হয়তো জিন ওরে কোনো ঝামেলা করে ফেলছে, মাইরে এরকম ঘাটটার মটকাই দিচ্ছে বা কিছু একটা, গ্রামের লোকজন নাকি বলতেছে। তো ওকে এরকম অবস্থায় কবর থেকে পাওয়া যায় যে রক্ত হয়ে সারা শরীর মানে খুবই খারাপ অবস্থা, বিদঘুটে, খালি হাতের কবজিটা মাটির নিচ থেকে বের হয়েছিল। তো যেহেতু লোকজন খুঁজতেছিল, পরে উঠায় দেখে যে হ্যাঁ এটা ওই মেয়েটা। পরে দাফন করে, কিন্তু ঘটনা এরকমই যে উনি মিলাতে চেষ্টা করে, তাই যে
ঈদের আগে দিয়ে আমি যখন ঢাকায় আমার বাসায় ড্রয়িং রুমে কবর দেখলাম, এটা কি ওর সাথে কিছুটা রিলেটেড কিনা। ওই মুহূর্তেরই তো ঘটনা যে ঈদের 5-6 দিন আগে মারা গেছে, হতে পারে। তো উনি যেহেতু বলতেছে এখন আর যেহেতু আমি কনসার্ন না, এরপর থেকে আর কখনো উনি কিছু ফেস করে নাই, তো এরকম কিছু একটা হইতে পারে যে হয়তো রুমকি মারা যাওয়ার সাথে সাথে তার এসব প্রবলেম গুলা দূর হয়ে চলে গেছে, গেছে। 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 দূর হয়ে। আসসালামু আলাইকুম লিসেনার, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে নয়ন হোসেন হাবিব, আসছি ঢাকা দোহার থেকে। জি। তো রাসেল ভাই এখন যে ঘটনাটা বেসিক্যালি শেয়ার করবে এটা দেশের আপনি বাইরে। থাকেন কোথায়? জি, আমি থাকি সৌদি আরবিয়াতে। রাইট। জি। জি, তো এখন যে ঘটনাটা বেসিক্যালি আমি শেয়ার করবো, এই ঘটনাটা মিডল ইস্টের একটা ঘটনা। এক্স্যাক্টলি আমি আসলে দেশটার নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না, আচ্ছা কারণ যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন তার নিষেধাজ্ঞা থাকার কারণে। আচ্ছা। তো মিডল ইস্টের ঘটনাটা বলার আগে আমি একটু বলতে চাই, ওই দেশটাতে আসলে যেটা হয়, একজন মানুষ মারা যাওয়ার পর, একজন মানুষ যদি নর্মাল ভাবেও মারা যায়, বেসিক্যালি তার লাশটা তার বাসাতে আসলে গোসল করানো হয় না আমাদের বাংলাদেশের মতো। ওখানে যেটা হয়, এলাকা ভিত্তিক যেই গভর্নমেন্টের যেই হাসপাতালগুলো থাকে সেখানে তার লাশটা নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে গোসল করানো হয়। তো যারা গোসল করায় তারা সেই পেশায় সেখানে নিয়োজিত থাকে। তো আমার ঘটনাটা বেসিক্যালি যিনি তাদেরকে লাশ নিয়ে। গোসল করান তাকে নিয়ে, তাকে সে একজন ব্যক্তিকে নিয়ে। খুব অন্যরকম একটা টপিক জি। এবং খুব অন্যরকম একটা ঘটনা জি, জি। হবে সেটাই আশা করছি। অবশ্যই। জি। তো যার ঘটনাটা আসলে তাদের একটু ডিউটি টাইম থাকে, তখন আসলে তার ডিউটি ছিল না। ওইখানে কি গোসল আমাদের মতো করেই করায়? জি, জি, একই জি। একই প্রসেস, জি, একই ভাবে। But আচ্ছা সেটা হাসপাতালে একটা কক্ষে হয়, আচ্ছা। এখানেও হয় হাসপাতালে? এখানে হয়, জি। বাট ওখানে এটা অ্যাভেলেবল, আচ্ছা। ওটা নিয়ম ওখানকার। আচ্ছা 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 আচ্ছা। তো যাই হোক, তো তার আসলে সেদিন মানে ওই সময়টা তার ডিউটি ছিল না, তিনি তার রুমে ছিলেন এবং তার সাথে তার একজন সহকর্মী থাকে। বাট আনফরচুনেট সেদিন তার সহকর্মী তার সাথে ছিল না, কোনো একটা প্রয়োজনে তার সহকর্মী তার বাসায় চলে গিয়েছিল। তখন আসলে ছিল মধ্যরাত, তার কাছে একটা ফোন আসে হাসপাতাল থেকে, তাকে জানানো হয় একটা লাশ এসেছে হাসপাতালে, এখন এটা তোমাকে গোসল করাতে হবে। তখন তিনি তাদেরকে জানান যে আমার সহকর্মী আমার সাথে নাই, আর এখন তো আমার ডিউটি না। যারা এখানে এখন কর্মরত ছিলেন তারা কোনো কারণে এখন গোসলটা করাতে পারবেন না, সো আপনাকে আসতে হবে। তখন তিনি আসলে যান হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পর তিনি যেটা দেখতে পারেন যে বারান্দার মধ্যে একটা লাশ রাখা এবং একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা, এবং সাদা কাপড়টার উপর অনেকটা রক্ত ভেজা আসলে। তখন তিনি তাদেরকে প্রশ্ন করেন আসলে এই লাশটা তার কি হয়েছিল। তখন তাকে জানানো হয় যে আসলে উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনাকে নেওয়া হয়েছে। তো উনি তাদেরকে জানান আসলে আমার সাথে আমার সহকর্মী নাই, আমাকে সাহায্য করার জন্য একজন মানুষ দিতে হবে। তো আসলে লাশ গোসল করার ব্যাপারটা ওখানে আসলে মানুষ আরো এমনিতে করাতে চায় না, যারা এই পেশায় নিয়োজিত থাকে না। তো তাকে জানানো হয় ঠিক আছে, আপনাকে জাস্ট আমরা একটু হেল্প করতে পারবো, বাট পুরো কাজটার সময় আপনার সাথে আমরা থাকতে পারবো না। তখন একজন মানুষকে নিয়ে তিনি তার লাশটা ওই গোসল কক্ষে নিয়ে যান। আচ্ছা। তো নিয়ে যাওয়ার পর তিনি তার সাথে যে লোকটা তাকে হেল্প করছিল তিনি তখন রুম থেকে বের হয়ে যান। তখন তিনি রুমে একা। আচ্ছা। তো তিনি তার সামনে একটা ডেড বডি রাখা, তিনি ভাবছিলেন যে এই লোকটা হয়তোবা কিছুদিন আগেও জীবিত ছিল, এখন তিনি মারা গেছেন, একটা সময় হয়তোবা তিনিও মারা যাবেন, এই সময় হয়তোবা কোনো একদিন তাকেও কেউ এভাবে গোসল করাবে। তো এটা ভাবছিলেন আর একটু একটু করে তার সামনে যাচ্ছিলেন। গিয়ে তিনি তার ওই সাদা কাপড় দিয়ে মোড়ানো চাদরটা তার গায়ে থেকে উঠাই ফেলেন। উঠানোর পর তিনি যেটা দেখতে পারেন যে আসলে যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশটার আসলে মাথাটা পুরো থেতলানো ছিল, বডির অন্য কোথাও কোনো কিছু হয়েছিল না, জাস্ট মাথাটা থেতলানো ছিল। আচ্ছা। এটা দেখে তিনি একটু বিচলিত হন যে আসলে খুব ভয়ানক একটা অবস্থা ছিল লাশটা। তিনি এমনিতেই সব লাশ টুকটাক গোসল করিয়েছিলেন আগে পরে, বাট এটা অনেকটা ভয়ানক ছিল। তো তখন তিনি তার গোসলের কাজ শুরু করেন। তো গোসলের কাজ যখন তিনি শুরু করেন, প্রথমে নর্মালি তিনি মাথার দিকে পানি ঢালতে থাকেন। পানি যখন মাথার দিকে ঢালেন তিনি দেখতে পারেন যে ওই থেতলানো অংশগুলো থেকে কিছু অংশ পড়ে যাচ্ছে নিচের দিকে। তখন তিনি অনেক যত্নে আসলে তার গোসলটা করাতে থাকেন। তো একটা সময় মাথার দিকে ধুয়ে তিনি যখন পায়ের দিকে যান, তিনি উপরের দিকে তাকিয়ে দেখেন মনে হচ্ছে যে মাথার দিকে তিনি গোসল করাননি। তো তিনি বেশ কয়েকবার আসলে গোসলটা করাতে থাকেন। আচ্ছা। কিন্তু তিনি দেখেন যে তার কাছে লাগতে ছিল যে আসলে লাশটা তিনি গোসল করাতে পারছেন না, মানে ওটা পানি শুকিয়ে যাচ্ছে তার বডি থেকে। তো তিনি জিনিসটা দেখে একটু অবাক হন, এরকম কেন হচ্ছে। তারপর তিনি তার গোসলের কাজ মোটামুটি বেশ একটা সময় নিয়ে শেষ করেন।
তারপর যখন তাকে কাফনের কাপড় পরিধান করাবেন, তখন তো আসলে কাফনের কাপড় একা পরিধান করা সম্ভব নয়। সেজন্য তিনি একজন মানুষকে ডাকেন, তিনি আসেন এবং দুজনে মিলে তাকে কাফনের কাপড় পরিধান করেন। এবং কাফনের কাপড় পরিধান করার লাস্টে যে বিষয়টা থাকে আমরা জানি, একটা সুতা দিয়ে মাথার দিকে এবং পায়ের দিকে দুটো বাদ দেওয়া হয় কাফনের কাপড়ে, এবং পেটের দিকে একটা। তো তিনি যেটা লক্ষ্য করতেছিলেন, মাথার দিকে যখন বাদ দিয়ে তিনি পায়ের দিকে যান, তিনি তাকিয়ে দেখেন যে মাথার দিকের বাদটা অলরেডি খোলা। এটা দেখে তিনি আবার পায়ের দিকে বাদ দিতেন, মানে কয়েকবার তার সাথে এই বিষয়টা ঘটে। তখন তিনি আসলে ভাবেন যে আসলে এগুলো কি হচ্ছে, এগুলো কখনো এরকম হয় না নর্মালি। তারপর তিনি বাহিরে গিয়ে তাদেরকে অন্য সব সহকর্মীদেরকে বলেন যে তোমরা এটা গিট দিয়ে কবরস্থ করে ফেলো। আচ্ছা। তখন তিনি তার বাসায় চলে আসেন। বাসায় যখন চলে আসেন অনেকটা সকাল তখন হয়ে গেছে। তো তিনি ঘুমানোর জন্য তার বেডে যাবেন। তা আমরা জানি নর্মালি অ্যারাবিকরা লম্বা ধরনের ড্রেস পরে থাকে, যেটা আমাদের বাংলা ভাষা আমরা বলি তুপ জাতীয়। আর সেই তুপের যেই পকেট গুলো থাকে, সাইড পকেট, সেগুলো বেশ বড় হয়। তো তিনি যখন তার তুপটা খোলান, তিনি যেটা দেখতে পারেন যে তার ওই তুপের পকেটের মধ্যে ওই যে লাশের যে থেতলানো যে অংশগুলো ছিল, একটা অংশ সেখানে ঢুকে আসে। এটা দেখে তিনি একটু বিমোহিত হন যে আসলে এটা কি করে এখানে আসলো। তারপর তিনি সেই অংশটাকে, যেহেতু তারা এই পেশায় নিয়োজিত, তত বেশি ভয় না পেয়ে সেই অংশটাকে তিনি বাহিরে ফালিয়ে দেন এবং খুব ক্লান্ত থাকেন, সেজন্য তিনি ঘুমায় পড়েন। তো যখন তিনি ঘুমায় পড়েন, ঘুম থেকে যখন ওঠেন, নর্মাল একটু বলে রাখি, তার রুমে দুটা বেড ছিল। তিনি একটা বেডে ঘুমাতেন আর একটা বেডে তার সহকর্মী ঘুমাতেন। তো তিনি যখন ঘুম থেকে ওঠেন, দেখেন যে তার পাশের বেডে একজন লোক ঘুমিয়ে আছে, তার পুরো বডির মধ্যে সাদা একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। তো তিনি ভাবেন হয়তো বা আমার সহকর্মী চলে আসছে কোন একটা সময়, আমি ঘুমিয়েছিলাম, আমাকে আর ডাকেনি। তো সাদা ব্ল্যাঙ্কেট, তিনি তার সহকর্মীকে ডাকতে থাকেন তার নাম ধরে, কিন্তু সেখান থেকে কোনো রকম রেসপন্স আসছিল না। সেজন্য তিনি উঠে তার সহকর্মীর বেডের ওখানে যান, গিয়েও তাকে বেশ কয়েকবার ডাকেন, কিন্তু কোনো রকম শব্দ তিনি পাচ্ছিলেন না। একটা সময় তার সেই সাদা ব্ল্যাঙ্কেটটা তিনি সরান। রাসেল ভাই, অদ্ভুত ঘটনাটা তখনই তিনি দেখতে পারেন। তিনি যেটা দেখেন, সাদা ব্ল্যাঙ্কেটটা সরানোর পর এখানে কোনো মানুষ শোয়া নেই, এখানে একটা সাদা কাফন জুড়ে একটা লাশ শোয়া। এটা দেখে আসলে তিনি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেন না। তিনি শাউট করে একটা দৌড় দেন। দৌড় দেওয়ার পর পাশের রুমে থেকে লোকজন চলে আসে, তাকে প্রশ্ন করে তোমার সাথে কি হয়েছে। তখন তিনি তাদেরকে বলেন যে আমার বেডের মধ্যে কে যেন একটা লাশ রেখে গেছে, তোমরা এসে দেখো। তো বেশ মানুষজন তার রুমে যায়, গিয়ে দেখে সেখানে আসলে কিছুই নেই, একটা বেড এমনি রাখা। তখন তারা তাকে জানায়, তুমি হয়তো বা এই পেশায় নিয়োজিত, সেজন্য হয়তো বা তোমার এটা তুমি স্বপ্নে দেখছো, সেজন্য তুমি ভাবছো তোমার সাথে এটা ঘটছে, আসলে কিছুই হয় না, তুমি রিল্যাক্সে ঘুমিয়ে পড়ো। তখন তিনি তার রুমে আসেন এবং এসে তিনি যেটা দেখতে পারেন, ওই বেডের মধ্যে ওই সেই অংশটা তিনি সেটা সকালে ফালাই দিয়েছিলেন, সেই অংশটা তার বেডের মধ্যে পড়ে আছে। তিনি অবাক হন, এটা এখানে আবার কি করে আসলো। তিনি তারপর সেই অংশটাকে আবারও ফালিয়ে দেন। ফালিয়ে দেওয়ার পর নর্মালি তার বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার কলিগটা না কোনো রকম ফোন ধরতেছে, না বাসায় আসতেছে। তো তার সাথে অন্য একজন মানুষকেও দেওয়া হয় কাজ করার জন্য। কিন্তু প্রায় 3-4 দিন কেটে যাওয়ার পর তার কাছে তার কলিগের একটা ফোন আসে। তার কলিগ তাকে জানায় যে শহর থেকে প্রায় একটু গ্রাম্য দিকে একটা জায়গায় একটা মানুষ মারা গেছে, তাকে ওখানে গোসল করানো হবে এবং কবরস্থ করতে তারা কাছে, তুমি এখানে চলে আসো। তো তিনি তখন বিকাল ছিল, তিনি তার নিজের গাড়ি ড্রাইভ করে তিনি যান ওখানে। যার পর দেখেন যে হ্যাঁ, তার কলিগ একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে এবং বাসাটা একদম নির্জন, মরুভূমির মাঝখানে এরকম জায়গাটা বাসাটা ছিল। এগুলো হয় আরব দেশে, এগুলো থাকে, নির্জন নির্জন বাসা থাকে। তো তিনি বাসার গেটের সামনে তার কলিগকে দেখে তার সাথে তিনি ভেতরে ঢুকেন। তো ঢুকে দেখেন যে একটা লাশ থাকে, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। তিনি তাকে বলেন যে আসলে এই বাসার মানুষ কোথায়, যে এই বাসার মানুষ সবাই ভেতরে আছে, আমরা গোসলের কাজ সম্পন্ন করলে তখন তারা লাশটাকে তখন কাজ করছে। তো দেখে ওখানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ রাখা। তো তিনি যান, যার পরে লাশটার মধ্যে সাধারণত একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তো যখন তিনি লাশের সাদা কাপড়টা ওঠান, তখন আরেকটা অদ্ভুত ব্যাপার তার সাথে ঘটে রাসেল ভাই। তিনি দেখতে পারেন যে আসলে ওখানে আসলে কোনো অপরিচিত কোনো লাশ রাখা না, যে লাশটাকে তিনি 10 দিন আগে গোসল করিয়েছেন এবং সেটা দাফনও হয়ে গেছে, সেই থেতলে যাওয়া সেই লাশটাই এখানে পড়ে আছে। এটা দেখার পর আসলে রাসেল ভাই তিনি নিজেকে কোনোভাবেই আসলে ধরে রাখতে পারতেছিলেন, এবং তিনি যখন লাশটার দিকে উঠে দাঁড়ান এবং পাশে তাকান, তাকিয়ে দেখেন যে আসলে তার সহকর্মী সেখানে নেই। পুরো নিস্তব্ধ একটা জায়গা, অ্যাবান্ডেন একটা জায়গা, মনে হচ্ছে এই বাসায় বহু বছর হয় কোনো মানুষই থাকে না, এবং তার সামনে একটা লাশ পড়ে আছে। তিনি সেখান থেকে একটা দৌড় দেন এবং
আরব দেশে মরুভূমি থাকে, তিনি মরুভূমির দিকে দৌড়াতে থাকেন। তিনি দেখতে পান যে একটা বেদুইন টাইপের একজন লোক বেশ কিছু উট নিয়ে আসতেছে। তখন তাকে দেখে তিনি একটু নর্মাল হন এবং তখন তাকে গিয়ে তিনি সব কথা খুলে বলেন। তিনি বলেন যে আপনি এখানে বাসা কিভাবে পান এই মরুভূমির মধ্যে? আচ্ছা। এখানে তো একটা অ্যাবান্ডেন্ট বাসা আছে যেখানে মানুষ বহু বছর হয় থাকে না। তখন তাকে আসলে সেই হাসপাতালের ঘটনা থেকে শুরু করে সমস্ত ঘটনা তাকে খুলে বলেন। তো বলেন তো চলেন, তখন ওই বেদুইন টাইপের লোকটাকে নিয়ে তিনি তখন ওই বাসার দিকে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে রাসেল ভাই, সেখানে যাওয়ার পর তিনি আসলে কোনো লাশ দেখতে পারেন না, কিন্তু দেখেন সেই থেতলে যাওয়া সেই অংশটা সেখানে পড়ে আছে, যেটা ওই লাশ গোসল করার পর তার তুপের পকেটে চলে আসছিল। ওকে। এটা দেখার পর পুরো বিষয়টা তাকে জানানোর পর বেদুইন টাইপের লোকটাকে তাকে সাজেস্ট করে যে তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালে যাবে এবং ইনফরমেশন নাও যে ওই লাশটাকে আসলে কোথায় কবরস্থ করা হয়েছে। সেই কবরস্থ জায়গাতেই তুমি একটু কবরটা খুঁড়ে সেই অংশটা রেখে দিবা, তাহলে হয়তোবা তোমার সাথে এই ঘটনাগুলা পরবর্তী সময় আর ঘটবে না। তখন তিনি এই সেম কাজটাই করে এবং তার পরবর্তী সময় তার সাথে আসলে এরকম অদ্ভুত ঘটনা আর ঘটে না। রাসেল ভাই, এটাই ছিল আমার মিডলিস্টের ঘটনা। মিডলিস্টের ঘটনা মিডলিস্টের ঘটনা মিডলিস্টের ঘটনা মিডলিস্টের ঘটনা মিডলিস্টের ঘটনা রাসেল ভাই, এটা আসলে খুব বড় ঘটনা না, আচ্ছা। খুবই মানে সিম্পল ঘটনা, সিম্পলের মধ্যে একটু ডিফারেন্ট আর কি। এই জন্য উনি আমাকে ফেসবুকে জানিয়েছেন ঘটনাটা। ওর নাম রানা মাহমুদ শুভ্র, উনি কক্সবাজার থেকে, হয়তো শুনছেন, ঘটনা শুনছেন আশা করি। তো উনি বলেছেন, উনি ওনার নাম্বার দিয়ে আমাকে বলেছে, ভাই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমার এলাকায় আসেন, এই সেই অনেক কিছু ব্যস্ত সময় করি। আচ্ছা। তো যাই হোক, ওনার ঘটনা শেয়ার করছে ওনার হয়ে। তো ওনার এক মামা, দুঃসম্পর্কের আত্মীয় বলতে পারেন, উনি বলছে যে আমাকে নামটা ওখানে মেনশন করতে না, এলাকার লোকজন বেশ সেই নামে পরিচিত। তো যেহেতু ওনার নাম আমাকে মেনশন করতে পারে নাই, তো উনি বলছে ছদ্মনাম হিসেবে একটা দিতে। তো ওনার নাম জয়নাল হিসেবে আমরা জেনে রাখি আর কি। ওকে। তো এই দুঃসম্পর্কের মামার ওই সময় বিয়ের কথাবার্তা চলছে। তো বিয়ের কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়েটা ঠিক হয়ে হচ্ছে শুক্রবারে। আচ্ছা। বিয়েটা হবে হচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবং ঘটনাটা ঘটে হচ্ছে 95 কি 96 এর দিকে। আচ্ছা। তো এইটা উনি শুনেছেন ওনার বাবা মার কাছ থেকে। ওনার বাবা মা ওই ঘটনাটা ওনাকে বলেছে। তো উনি বলল যে আমাকে আপনাকে শেয়ার করা দরকার, আমি শেয়ার করছি। সেই মামার বিয়েতে অনেক মানুষজনই যায়। বিয়ে শাদী হওয়ার, গ্রামের বাড়ির বিয়ে সিস্টেম হচ্ছে এখানে যে নাকি যাওয়ার পরে বরের আত্মীয় স্বজনরা সব বরকে রিসিভ করার পরে শরবত টরবত খাওয়ায়। আচ্ছা। তো বেশ শরবত টরবত, এদিকে ঝাল শরবত, মিষ্টি মানে শরবত, ট্র্যাডিশন। তো ঝাল শরবত টরবত খাওয়ানোর পরে বিয়ে শাদী হয়ে যায়। বিয়ে শাদী হওয়ার পর ওই দিন বেশ হ্যাসেল যায় এবং বাসায় তারা বউ নিয়ে আসে। তো 3 দিন পর বউর বাসার থেকে লোকজন আসে জামাইকে নিয়ে যাবে। আচ্ছা। তো বেশ গেস্ট আসে ওই বাসাতে, প্রচুর গেস্ট আসবার কারণে ওনার বাবা আবার যেই রুমটা হচ্ছে ভাইয়া থাকতো, ওই যেই মামা উনি যার বিয়ে হয়েছে সেই ওনার পাশের রুমে ওনার বাবা ছিল আর কি। তো ওনাদের বাড়িতে মানে ওনারা কবুতর পাল্লার একটা মানে সক্ষতা আছে আর কি। তো অনেকগুলো কবুতর তাদের ঘরের মধ্যে পালতো। তো ওই মুহূর্তে ওই যে মামার বিয়ে হয়েছে আর কি, সে তার বন্ধুদেরকে নিয়ে একটা রুমে ছিল আর তার বাবা পাশের রুমে ছিল তার আরেক ছেলেকে নিয়ে। আচ্ছা। মামার এক ভাইকে নিয়ে। আচ্ছা। তো গভীর রাতে উনি উঠেন আর কি, ফজরের নামাজের আগ মুহূর্তে ওযু করতে যাবেন, এমন সময় ধস্তাধস্তির শব্দ পান। কিন্তু এই শব্দটা আমি মাঝখান দিয়ে 3-4 লাইন বাদ দিয়ে গেছি, কারণ এটা আমি যদি শুরুতে বলে দিই তাহলে ঘটনাটা উলট পালট হয়ে যাবে। তো আমি এটা কন্টিনিউ করি নাই। তো যেহেতু ওই মুহূর্তে ধস্তাধস্তির শব্দ, উনি মনে করছে কবুতর ভেতর থেকে নড়ছে, এটার কারণে এটার শব্দ আসতে পারে। আচ্ছা। কিন্তু শব্দটা আরো বেশি গভীর হয় এবং প্রচন্ড ধস্তাধস্তি, মানে শব্দটা আসে হচ্ছে ওনার ওই যে লোকটা বিয়ে করেছিল সদ্য সেই লোকের থেকে। তো উনি রুমে যেয়ে দেখে যে উনি রক্ত বমি করছে লোকটা, যে মামার বিয়ে হলো 3 দিন আগে, এবং তার নিজের গলা সে নিজে টিপছে এবং চারিদিকে রক্ত ছিটকে আছে, রক্তাক্ত অবস্থায় উনি পড়ে আছে। আচ্ছা। আশেপাশের লোকজন সবাইকে মানে নিজের সাথে নিজেই ধস্তাধস্তি করছিল। তো আশেপাশের লোকজন যা আছে সবাইকে ডাক দেয়, সাহায্য চায় এবং ওই লোককে নিয়ে হাসপাতালে যায়। আচ্ছা। হাসপাতালে যাবার পর হাসপাতালের লোকজন ওনাকে মৃত ঘোষণা করেন, তিনি মারা গেছেন।
তো রাসেল ভাই মারা যাওয়ার পরে এই লোকটা দাফন করা হয়। দাফন করার পরে মানে মনে করেন ধর নতুন বিয়ে শাদী হয়েছে, লোকজনের মধ্যে তো একটা মানে ইমোশন কাজ করছিল ওই মুহূর্তে, যে কাহিনী কি, একটা মানুষ নতুন বিয়ে করলো মারা গেল। তো ওইখানের রুলস অনুযায়ী অ্যাকিউজ করছিল মেয়েটার ফ্যামিলিকে যে কাহিনী কি, এরকম সমস্যা। তো সমস্যাটা এই অ্যাকিউজ করার কয়েকদিন পরেই শুরু হয়ে যায়। সমস্যাটা এরকম ভাবে শুরু হয় যে ওই প্রথমে বাসার লোকজন স্বপ্নে দেখতে থাকে এই জয়নাল নামের এই মামা তার সবাইকে মানে বাসার লোকজন যারাই স্বপ্ন দেখছে তাদেরকে বলছে যে আমি কিন্তু মারা যাইনি, আমাকে তোমরা চাইলে কবর থেকে উঠাতে পারো, আমি বেঁচে আছি। আচ্ছা, এটা প্রথম ওনার বাবা দেখেন, তো 1-2 দিন পর ওটা ওনার মা দেখেন, এবং আশেপাশের মানে আত্মীয় স্বজন সবাই শুরু করেন। এটা কন্টিনিউ করতে থাকে মাসখানেক 1.5 মাসখানেক, এবং লোকজনের জানাশোনা লোকজনও জেনে যায়। এইটা জানতে জানতে ওনাদের যে পরিচিত লোকজন আছে এলাকার তারাও দেখতে থাকে। মানে আপনি যদি ওই জায়গায় যান, ওই কক্সবাজার ওই এই এলাকায়, তাহলে নাকি এটা খুব রিনাউন একটা ঘটনা। আমি জানি না রাসেল ভাই, তো উনি বলছে যে আপনার ওনার অনেক নাম্বার দিয়েছে যে সবাই নাকি জানে ঘটনাটা। আচ্ছা, তো পরবর্তী সময়ে লোকজন নাকি এরকম একটা লোক আছে যে সন্ধ্যার সময় রাত্রেবেলা বাসায় ফিরছিল, হঠাৎ করে উনি এই জয়নাল সাহেবকে রাস্তায় দেখে এবং বলে যে দেখো আমার কাছে আর বেশি সময় নাই, আমার কাছে আর 1 মাস সময় আছে, তোমরা দয়া করে আমাকে কবর থেকে উঠায় বাঁচাও, আমি এখনো বেঁচে আছি। তো উনি বলে তুমি কিভাবে বেঁচে আছো? পর ফোনে কথা বলতে বলতে এই লোকটা মানে এলাকার একটা প্রতিবেশী আর কি, লোকটা বুঝতে পারে আরে ও তো মারা গেছে, আমি কার সাথে কথা বলতেছি, ও দেয় ভোদর। এরকম করে অনেকেই দেখতে থাকে এবং এলাকায় পরিচিত মানে ঘটনার জানে যে এরকম ভাবে একজন মারা গেছে এবং প্রায় স্বপ্নে আসে বা কেউ সামনে পড়ে যায়। পরবর্তীতে একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর বলে যে আসলে এইখানে ওই লোকটা 30 দিনের একটা মানে মানে ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু একটা করা হয়েছে লোকটার উপরে, এবং হয়েছিল এমন সময় যে সময়টায় উনি আসলে ওনাদের বাসায় আসার পরে একটা বাচ্চাকে নিয়ে যে রুমে উনি মামা থাকতেন সেই রুমে ঢোকার পর আয়নার মধ্যে কিছু একটা দেখার পরে বলে যে আপনি এই মেয়েটাকে ডাক দেন। ওনাদের আত্মীয় যে মেয়ে পক্ষের যে এক আত্মীয় যারা ওই শরবত খাইয়েছিল তাদের থেকে একজন মেয়েকে ওই ছেলেটা দেখতে পায়। তো পরে মানে বুঝিয়ে দেয় যে এটা ওই মেয়েটা। তো ওই মেয়েটাকে ডাকা হয়, পরে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই মেয়েটা বলে যে এরকম যেই মেয়েটার সাথে ওই মামার বিয়ে হওয়ার কথা ছিল ওই মেয়েটার সাথে আরেকজনের বিয়ে হওয়ার কথা ছিল। তো ওনারা খুব এক্সাইটেড ছিল মেয়েটাকে বিয়ে করার জন্য, কিন্তু পরবর্তীতে বিয়ে হয় নাই। কিন্তু ওই মেয়ে ছেলেটা পরে ওই যে জয়নাল মামা ওনার ছেলে বিয়ে হচ্ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে। এটা নাকি মেয়াদি মারা বলে, এবং ওইটার সময় হচ্ছে আরেকবার শুনি মেয়াদি মারা। আচ্ছা, আমি জানি না। তো এটা হচ্ছে সময়কাল হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে যদি আপনি রিকভার করতে পারেন তাহলে করবেন, নইলে এটা রিকভার করা সম্ভব না। তো পরে লোকজন ওনার কবর মানে খুঁড়বে এরকম ডিসিশন হয় যে খুঁড়বে। তো এর আগে ওই মেয়েটাকে বলার পরে ওই ছেলেটাকে যে নিয়ে আসে, যে ছেলেটা পরে ওকে অনেক মারধর করার পরে ছেলেটা সব স্বীকার করে, হ্যাঁ এই মেয়েটাকে টাকা দেয়, টাকা দিয়ে শরবতের মধ্যে কিছু মিশিয়ে দেওয়ার পরে এই ঝামেলা শুরু হয় তখন তার সাথে থেকে। তো পরবর্তী সময়ে ওই ডিসিশন হয় যে না কবর থেকে খুলবো, কিন্তু এটা তো সবাই বিশ্বাস করছে না আসলে কবর থেকে খুললে লোকটাকে বাঁচবে কিনা। স্পেশালি ভেটোটা দেয় হচ্ছে ওনাদের ফ্যামিলির চাচা জানা যা আত্মীয় স্বজন যারা সম্পত্তি রিলেটেড, তারা চায় নাই যে না ওনাকে আর কবর থেকে তোলা হোক। পরবর্তী সময় রাসেল ভাই যেদিন 30 দিন ক্রস করে এরপর থেকে আর কেউ ওনাকে স্বপ্নে দেখে নাই। 30 দিন পর থেকে আর কেউ স্বপ্নে দেখে নাই, নেভার এভার। ওই 1 মাস সবাই ওনাকে আশেপাশের লোকজন সবাই দেখেছে এবং এটা নাকি রিনাউন্ড। আমি যদি এটা আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই তাহলে কি বলবেন? রাসেল ভাই আমি মেয়াদি মারা সম্বন্ধে কিছু জানি না। আচ্ছা, আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা, যদি বলেন আমাকে অদ্ভুত শব্দ শিখলাম, মেয়াদি ভাবে কাউকে মেরে ফেলা, আমি জানি না। লিসেনার যারা আছেন তারা যদি কেউ জেনে থাকেন আর এই সম্বন্ধে ভাই রাসেল ভাই আমি সত্যি কোনো আইডিয়া রাখতে চাই না। তো যেহেতু ঘটনা পেয়েছি, যেহেতু লোকটা সবার সামনে স্বপ্নে আসছিল, এই জন্যই আমার শেয়ার করা, এই পয়েন্টটার জন্য আমি শেয়ার করি ঘটনাটা। তো মেয়াদি মারা বলে কিছু আছে কিনা আমি আসলে থ্যাংক ইউ সো মাচ, 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 আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। এটা হচ্ছে শিফাতের মামার কাহিনী।
উনি 80-র দশকের দিকের কাহিনী আর কি। জি। তো ওই সময় সিফাতের মামা তার মানে তার খালা বাড়িতে যাচ্ছিল, সেটাও ছিল বেশ আপনার মানে রিমোট এলাকাতে, এবং ওই জায়গায় যাতায়াত করার জন্য আসলে মানে মানে পায়ে চলার বা অন্য কিছুর পথ তেমন ছিল না, ভেঙে ভেঙে যেতে হতো। 3 চাক্কার ভ্যান অথবা গরুর গাড়ি এন্ড তারপরে নৌকা এরকম করে করে যেতে হতো। এন্ড এট দ্য এন্ড যেই গ্রামটা উনি যাওয়ার কথা সেটা হচ্ছে একদমই রিমোট এলাকা এবং নদী প্লাস খাল বিল দিয়ে ঘেরা এরকম একটা জায়গা। তো যাক, তো সিফাতের মামা যখন ওখানে যাচ্ছে, হ্যাঁ, তো যেতে যেতে উনি যে সময় লঞ্চ থেকে মেনলি নামে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ওখানে। জি। তো সন্ধ্যার পর উনি নামছে, লঞ্চ থেকে নেমে উনি হেঁটে হেঁটে খুঁজছে যে 3 চাকার ভ্যান বা গরুর গাড়ি তো রাতে সাধারণত খুব একটা পাওয়াই যায় না, তো 3 চাকার ভ্যান কি সন্ধ্যার পর কোথাও পাওয়া যায় কিনা। আচ্ছা। তো উনি খুঁজে দেখছে যে ওরকম নাই। তো উনি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে ওনাদের হিসাবে এরকম যে ওনারা বলতো যে কত ক্রোশ রাস্তা আর কি, এরকম চিন্তা করতেছে হয়তো 20 মাইল বা 20 ক্রোশ এরকম চিন্তা করে একটা অ্যাসেসমেন্ট করে উনি চিন্তা করলো যে আমি রাতে হয়তো 12টা বা 1টা নাগাদ পৌঁছে যেতে পারবো ওই জায়গায়। ইনফ্যাক্ট মাঝখানে একটা খেয়া নদী পার হতে হবে, মানে নদীতে মাঝি, সেখানে যদি পায় আর কি, আর না পেলে আবার বিপদ, কাজ তাকে ওখানে আটকায় থাকতে হবে, এরকম চিন্তা হবে। তার মানে খুব দুর্গম দুর্গমী এলাকা। হ্যাঁ, আমি পার্সোনালি আমি নিজেও এরকম একটা গেছিলাম রাসেল ভাই। হ্যাঁ, আচ্ছা। তখন আমার নানা বেঁচে ছিলেন, আমার নানা আমাকে এরকম মানে সান্ত্বনা দিতে, হ্যাঁ, আমার নানা ডিফেন্স অডিটে ছিলেন, সুতরাং ওনার ওই আছে স্ট্যামিনা ছিল, উনি আমাকে স্ট্যামিনা ছিল উনি আমাকে মানে শুধু বলছে এই তো আরেকটু দূর বলতে বলতে উনি প্রায় আমাকে 10-12 মাইল হাঁটাইছে। ও মাই গড, আরো বেশিও হতে পারে, আই ডোন্ট নো। সো এরকম জায়গা কিন্তু আছে রাসেল ভাই। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যেখানকার কাহিনী বলছি, তো সেখানে উনি এরকম ওই সিফাতের মামা প্ল্যান করলো যে আমি এরকম একটা অ্যাসেসমেন্ট করে নিল যে রাত 12টা অবধি আমি যদি ওখানে পেয়ে যাই একটা খেয়া নৌকা, দেন আমি পার হয়ে যাব। আর ওনার একটাই ছিল যে ওখানে খেয়া নৌকা থাকে, এই কাজ অনেক জেলে আছে মাছ ধরে, এখন তাদেরকেও রিকোয়েস্ট করলে তারা পার করে দেয় নদীটা। আচ্ছা। তো এরকম চিন্তা করে উনি রওনা দিল। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে গ্রামের রাস্তায়, মানে রাতের বেলা আর কি, লাইক একটু গ্রীষ্মকাল তখন, মানে গরম পড়া শুরু করছে তখন, মানে বেশ বাতাস, দমকা বাতাস আছে, গাছপালা, বলতেছে যে বেশ ভালোই লাগতেছে ওনার কাছে। এবং উনি যেহেতু উনি একদম শহরের মানুষ না, তো ওনার কাছে এটা খুব একটা ব্যাপারই না, মানে আমরা হয়তো শহরের মানুষরা অনেকে একটু থ্রিল্ড মনে করি, সেরকম না, ওনার কাছে খুব এনজয়িং একটা ওয়েদার মনে হচ্ছে। তো উনি হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে 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 তো উনি মনে করতে পারছে না কত দূর বা কতটা সময় উনি পার করছে ওখানে। হ্যাঁ, এরকম করতে করতে হাঁটতে 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 একটা জায়গায় যায়, যেখানে গেছে সেখানে হচ্ছে যে রাস্তার দুপাশে আর কিছু নাই, লাইক আপনার ক্ষেত টাইপের, হ্যাঁ, এবং মাঝখানে হচ্ছে রাস্তা, এবং রাস্তাটার মধ্যে চাঁদের আলো পড়ে জায়গাটা হচ্ছে মনে হচ্ছে একটা সাদা ফিতার মতো। আচ্ছা। মোস্ট প্রবাবলি ওখানে আপনার কাজ করে গেছে কেউ, আপনার ওই বালি দিয়ে হয়তো ওই যে নির্মাণ কাজ করে না, বালি ফেলে গেছে আর কি। তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে চাঁদের আলো পড়াতে। আচ্ছা। তো উনি হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এবং এত দূরের এটা একটা বলছে যে একটা কাইন্ড অফ লাইক একটা ইসের মতো হয়ে যায়, এটা আপনার একটা মরিচিকার মতো কাইন্ড অফ, রাতের বেলাও বলে একটা মোহ সৃষ্টি হয় এরকম। তো হেঁটে যাচ্ছে, যেহেতু রাস্তার শেষ দেখতে পাচ্ছে না উনি, হ্যাঁ, শুধু যত যাচ্ছে সাদা। তো এরকম মোহ যখন লেগে গেছে, একটা পর্যায়ে উনি যে দেখে যে রাস্তার মধ্যে ওই সাদার মধ্যে কালো একটা কি দাঁড়ানো, এবং যে কালো দাঁড়ায় আছে সেটা ইস লাইক বিন্দুর মতো লাগতেছে দূরে। তো ওইটা দেখে উনি বলছে কি জিনিস, সাদার মধ্যে এরকম কালো, হঠাৎ তখন মোহটা কাটছে। তো হেঁটে যাচ্ছে যাচ্ছে দেখে বড় হতে 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 একটা মানুষের মতো সাইজ, মানে এক মানুষ সমান সাইজ। আরো যখন কাছে আসছে তখন দেখছে যে একটা মানুষ ওখানে দাঁড়ানো, ঠিক রাস্তার মাঝখানে দাঁড়ানো। তো ওইটা দেখে প্রথম তার গায়ে একটু কাটা দিছে, যে এরকম নিশুতি এবং কোনো জায়গায় কোনো শব্দ নাই, একটু মানে বেশ রিমোট গ্রাম, তো ওখানে মানুষ ঘুমাই যায় এরকম সময়। কতক্ষণ পার হয়েছে ওনার কাউন্ট নাই, বাট চারিদিক শুধু নিস্তব্ধ, ঝিঝি পোকার শব্দ এরকম, মানে যে কোনো ওই যে পোকা থাকে কিছু, ওগুলোর শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আর অনেকক্ষণ পর পর ওই যে শিয়াল টাইপের কিছু ডাকতেছে এরকম আর কি। তো
তো উনি হেঁটে যখন কাছে গেছে, যে দেখে যে ওই এরকম আর কি আপনার মানুষ, তো উনি গায়ে কাটা দিছে। তো উনি মানে চাঁদের আলোতে তো আসলে মানুষের পুরো জিনিসটাও বোঝা যাচ্ছে না, আর মানে পুরো পূর্ণিমাও না যে একদম স্পষ্ট দেখা যায়। তো উনি জিজ্ঞেস করছে, আপনি কে কে রাস্তার মাঝখান দাঁড়ায় আছেন কেন, রাস্তা ব্লক করছেন কেন, বলতেছে আর কি। আচ্ছা, তখন সে বলতেছে যে আমি একটু বিপদে পড়ছি, একটু আসেন আমার সাথে, এখানে মানুষ নাই, একটু আসেন। তো সে কিছু, কোথায় আসবো, কি ব্যাপার, বলতেছে যে একটু আসেন। তো উনি বলছে কি ডাকাত নাকি নাকি, বলছে দেখেন আপনি কি ব্যাপার, আমি কোথায় যাবো আপনার সাথে, মানুষ বিপদে পড়ছি, আমার বাসায় মানুষ মারা গেছে, আমি এই লোক পাইতেছি না, আপনি একটু আসেন, একটু আসেন। অনেক তাকে এভাবে রিকোয়েস্ট করতেছে, কিন্তু রিকোয়েস্টের মধ্যেও যে খুব মানে কাছে মানে খুব মানুষে একটা রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমরা অনেক হয়ে যাই, মানে অনেক মানে আমাদের নিজের ইমোশনটা প্রকাশ করি, এরকম কোন ইমোশন প্রকাশ কিন্তু করছে না তার। উনিও রাতের বেলা এরকম একটা সিচুয়েশনে, কোনো বাতি নাই, কোনো লণ্ঠন নাই, কার হাতে কিছু নাই, একটা জায়গায় শুনে একটু থতমত খেয়ে গেছে। আচ্ছা, এনিওয়েজ তারপরে একসময় উনি রিকোয়েস্ট চিন্তা করে, একটা মানুষ রিকোয়েস্ট করতেছে এরকম, মানুষ মারা গেছে, কেউ নাই, কি ব্যাপার কি, আমি যদি একটু হেল্প করতে পারি, সমস্যাটা কি। তো উনি হেঁটে হেঁটে লোকটার সাথে যায়, দেখে লোকটা আর একটু সামনে যায়, ওনার সামনেই হাঁটছে, হেঁটে সামনে যে একটা মানে ডান দিকে এরকম মোড় নিয়ে নেমে যায় নিচু জায়গায়, যে দেখে একটা বাসা একটা আপনার ওই এরকম ঘর টাইপের, সেই ঘরটার মধ্যে মানে বেশ ভিতর থেকে কোনো আলো আসতেছে না। আচ্ছা, এখন তার মধ্যে একটাই হয় যে মানুষ মারা গেছে, কান্নার শব্দ। তখন চিন্তা করলো যে না, কান্নার শব্দ বা থাকবে কেমনে, সেই তো বলতেছে মানুষ নাই বাসায় কোনো। রাইট। হ্যাঁ, তো উনি ঢুকে একটা এরকম বেড়ার মতো দরজা দিয়ে ঢুকে ভিতরে, ঢোকার পর যে দেখে যে ঠিক ওই বাসার যে উঠানের পাশে হচ্ছে আপনার বারান্দার পাশে একটা চৌকির মতো জায়গায় একটা মনে হচ্ছে কি সে শুয়ে আছে, উপরে একটা কাপড় দিয়ে ঢাকা। আচ্ছা, তো উনি বলতেছে যে এখানে কি হয়েছে, মানুষ মারা গেছে, আপনি আমাকে ডেকে আনছেন, কে মানে কেউ নাই, এটাই কি লাশ? বলতেছে হ্যাঁ, এটাই লাশ, আপনি এখানে থাকেন, আমি মানুষ নিয়ে আসি আরো। তখন উনি বুঝছে যে, উনি বলছে আচ্ছা বেশ লজিক্যাল কজ, হয়তো এই লোকটা লাশ রেখে যেতেই চাচ্ছে না, রাইট। হ্যাঁ, এর জন্য হয়তো আমাকে ডাকছে, আর যাক আমি একটু বসে, আমি তো টায়ার্ড হয়ে গেছি। তো উনি বসছে, ওই লোক ওনাকে রেখে চলে গেছে, হেঁটে বেরিয়ে গেছে। তো উনি অনেকক্ষণ বসে ক্লান্ত লাগতেছে, শরীরটা একটু খুব পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে। এখন উনি পানি কিভাবে পাবেন, এখন নিজে তো বাসা, আরেকজনের অপরিচিত বাসা, সেখানে ঢুকতেও পারতেছেন না। তো উনি মানে খুব মানে উসখুস করতেছে, কি করবে। এখন পানি পিপাসা এমন পর্যায়ে লাগছে যে ওনার মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে, মানে তৃষ্ণায়। তো হেঁটে একটু সামনে গেছে, যে দেখে যে এখানে কোনো টিউবওয়েল বা কিছু আছে নাকি, কিছু নাই। তো পাশে দেখছে একটা রান্নাঘরের মতো জায়গা, কুড়ে ঘর টাইপের, অন্ধকার, ভেতরে কোনো আলো নেই। তো উনি ওখানে যে ঢুকতে গেছে যে এখানে কিছু পাই কিনা। তো ভিতর থেকে দেখে একটা মেয়েলি কণ্ঠ বলতেছে তাকে যে তিয়াস লাগছে নাকি, মানে পিপাসা লেগেছে আর তো কি। উনি এটা শুনে না, ওনার গায়ের লোম দাঁড়ায় গেছে পুরো। যে মানে মানে কেউ নাই বাসায়, একটা মেয়ে কণ্ঠ বলতে তিয়াস লাগছে। তো পরবর্তীতে উনি মনে করছে আচ্ছা হতে পারে যে হয়তো বাসায় মেয়ে আছে দেখে তারা ওটা মনে করেনি কিছু। উনি বলছে হ্যাঁ আমার একটু পানি দেন, আমি পানি খাবো, আমি খুব পিপাসা লাগছে, একটু পানি দেন। তো দেখছে যে একটা মানে মেয়েলি হাত, চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ভিতরে অন্ধকার যেহেতু, একটা এরকম গ্লাসে করে এরকম মানে ইসের মতো আর কি, মাটির মতো একটা গ্লাসে তাকে পানি দিচ্ছে আর কি। তো উনি ওইটা নিয়ে উনি খেয়ে ওইটা ফেরত দিয়ে দিছে। দেখছে গ্লাসটা আবার মানে নিয়ে গেছে, হাতটা মানুষটা আর কি ভিতরে নিয়ে গেছে। তো উনি চিন্তা করতেছে যেটা তারপরে ওখান থেকে দেখতেছে ওই মেয়েটা বলতেছে ওই পাশ থেকে যে আপনি কিছু খাবেন, মানে গ্রামের এসে কিছু খাবেন না। তো সে বলতেছে যে না আমি এখন কিছু খাবো না, আমার খিদা নাই, বসে থ্যাংক ইউ, মানে ধন্যবাদ। উনি বসে আছেন। এরকম তো আর সময় পার হয় না রাসেল ভাই, অনেকক্ষণ হয়ে গেছে। এখন একটু পরে উনি ফিল করতেছে যে উনি যেখানে বসে আছে, যে মূল বাসাটার বারান্দায় বসে আছে, ওখানে বাসার মধ্যে কেউ কাঁদতেছে, মানে মেয়েলি, সে খুব মানে ফুপায় কাঁদতেছে। এন্ড কান্নাটা খুবই মানে ওনার কাছে মানে খুব খারাপ লাগা শুরু করছে, মানে একটা মানে বিতৃষ্ণার মতো লাগা শুরু করছে, যে মানে সহ্য করা যাচ্ছে না, নার্ভে লাগতেছে। তো উনি জোরে বলছে যে আপনারা একটু যে কাঁদতেছেন কান্না বন্ধ করেন প্লিজ, মানে এখানে বসতে পারতেছি না আপনাদের কান্নার এসে।
তারপর উনি ওখান থেকে উঠে গেছে, দেখে যে মানে ওটা থামে না। উনি হেঁটে গেছে, উনি হেঁটে যে ওই রান্নাঘর যেটা ছিল রান্নাঘরের পাশে যে দাঁড়ায় আছে, চিন্তা করছে ওটা দূরে থাকি। তো ওখান থেকে শুনতেছে ওই ভিতর থেকে ওনার ঠিক উনি যেখানে দাঁড়াইছে তার বেড়ার ওই পাশ থেকে বলতেছে, আপনি জানেন এখানে অনেক কষ্টে একজন গলায় দড়ি নিছে, অনেক কষ্ট পেয়ে গলায় দড়ি নিছে, হ্যাঁ অনেক কষ্ট তার মনে, এরকম বলতেছে। তো উনি এটা শুনতেও আগ্রহ বোধ করেনি। তো অনেকক্ষণ বসে থাকার পরে ওই লোক আবার ব্যাক করছে, যে লোক সে বলতেছে যে আমি কাউরে পাই নাই, আপনি আমার সাথে একটু লাশটা নিয়ে চলেন সামনে, ঠিক আছে লাশটা নিয়ে চলেন। তো উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, মানে এইখানে এরকম বসে থাকার থেকে এটা বেটার, এটা বেটার এখান থেকে। তো ও বলছে যে আপনি লাশ কেমনে নেবেন? তো সে বলছে যে আমি এই চকির এই পাশ ধরি, আপনি ওই পাশ ধরেন। বলছে তারপর কি করবেন? ওই যে নদীর পাড়ে নিয়ে ওই পাড়ে নিয়ে যাবো, ওখানে নিয়ে আমরা এটার সৎকার করবো, আমার মানুষ আছে আরো পরিচিত। ঠিক আছে চলেন, নিয়ে চলেন। তো ওই লোক সহ ওই লোক চকির এক পাশ ধরছে আর উনি এক পাশ ধরছে। তো দেখছে বেশ ভারী লাশ নিয়ে হাঁটতেছে। তো উনি জিজ্ঞেস করতেছে লাশ এটা কি, মানে আপনার কি হয়? তো বলতেছে যে আমার বোন। লোক বলতেছে আমার বোন, সে গলায় দড়ি নিয়ে মারা গেছে। দড়ি নিয়ে মারা গেছে, এই করছিল, মানে একজন মানে আরেক ধর্মের লোকের সাথে প্রেম করছিল। ওই লোক হচ্ছে যা বলতেছে, সে বলতেছে যে তারা হচ্ছে হিন্দু আর কি। তো বলতেছে যে আমরা সনাতন ধর্মের লোক, আর সে আরেক ধর্মের প্রেম করছে, আমরা এটা মানতে পারবো না, সে গলায় দড়ি দিছে। তো যাই হোক এইভাবে করে তাকে নিয়ে গেছে, নিয়ে যে আপনার ওই নদীর পাড়ে ওখানে নিয়ে আসছে। ওখানে যে দেখে কোনো মাঝি নাই, কিন্তু নৌকা আছে কয়েকটা। তো ওই লোক বলছে যে এটা আমি উঠায় নিয়ে যাব, আপনার চিন্তা করা লাগবে না, আপনি আমার সাথে ধরে একটু উঠান এখানে। তো সে ওই চকিটারে নিয়ে ওই নৌকার মধ্যে রাখছে, জায়গা একদমই কম, কনজাস্টেড একটা জায়গা, নাই। তো উঠছে, ওঠার পরে ওই নৌকার মধ্যে বসছে, ওই লোক ওই পাশে বসছে, উনি এই পাশে বসছে, এবং নৌকাটা দাঁড় দিয়ে ঠেলে ঠেলে ওই লোকটা যাওয়া শুরু করছে। এখন যখন যাচ্ছে নদীর মাঝামাঝি জায়গায় চলে আসছে, এবং বেশ আপনার দেখা যাচ্ছে যে বাতাস আসেই আছে। তো ওই লোকটা বলতেছে আপনার আমি একটা কথা কই, আমি এখন চলে যাবো আপনার কাছে, আপনার সামনের থেকে আমি চলে যাবো। আমার সামনে থেকে চলে যাবো মানে উনি কি ফাইজলে, আমি আমার সামনে চলে যাবো মানে কয় যে আপনার একটা কাহিনী শুনাইতে আসছিলেন, কাহিনীটা শুনে যান। আমার বোন গলায় দড়ি নিয়ে মারা গেছে, আমিও গলায় দড়ি নিয়ে মারা গেছি। সে নিজেই বলছে পয়লা সে কি করছে, ধাক্কা দিয়ে ওই লাশটাকে শুদ্ধ ফেলে দিছে পানিতে, এবং সে নিজেও পানিতে লাফ দিয়ে পড়ে গেছে। এখন ওই যে সিফাতের মামা যিনি ছিলেন, সে খুব বেকুবের মতো বসেছিল অনেকক্ষণ নৌকার মধ্যে, মানে প্রচন্ড ভয়ও পাইছে, এবং উনি কিছুই মিলাইতে পারতেছিল না হিসাব যে ঘটনাটা কি ঘটছে। এবং উনি তখন কিন্তু মাঝ নদীতে, এবং তিনি কিছু হিসাব না মিলাইতে পেরে অনেকক্ষণ বসে থেকে উনি নৌকাটাকে ওই যে দাঁড় ফেলে রেখে গেছে, ওই দাঁড় দিয়ে ঠেলে 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 পাড়ে নিছে, পাড়ে নিয়ে ওই পারে গেছে। ওই পারে যে উনি প্রচন্ড মানে ভয় তো ছিলই ওনার ভিতরে, ওনার মনে হচ্ছে কেউ ওনাকে ফলো করতেছে। এরকম করে হেঁটে 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 এক সময় উনি ওই জায়গা পার হয়ে আসছে, এসে ওই বাড়িতে নিজেদের যে খালা বাড়ি যেখানে আসছে ওখানে এসে উনি অনেক ডাকাডাকি করে পর উঠছে। ওঠার পর ওই বলছে আর কি তার খালাকে যে এরকম এরকম আমার একটা ঘটনা হয়েছে, পুরো বলতে পারেনি, বলছে রাস্তায় সমস্যা হয়েছে। তো উনি রাতের বেলায় তাকে পানি উঠাই দিছে কুয়ার থেকে, গোসল টোসল করে ওনাকে ফ্রেশ হইতে দিছে। তো উনি বলছে যে ওনার ভয়ে বেশ মানে শরীর খারাপ করে ফেলছিল। তো ওনার খালা বলে যে এরকম তো গ্রামে দড়ি দেওয়ার কেস আছে এরকম, এবং ওইখানেই আছে ওই পাশে যেরকম এক মেয়ে এরকম মারা গেছিল, তার ভাইও পরে মারা যায়, এবং এদেরকে অনেকে দেখে, প্রায় দেখে যে এরা মানুষই করে। তো গ্রামের ওইখানকার মানুষের বিশ্বাস ছিল তারা, যেটা যে আত্মা এসে মানে অতৃপ্ত আত্মা মানুষকে মানে এরকম বদল করে আর কি, এটা গ্রামের মানুষের বিশ্বাস ছিল। তো এটাই ছিল সিফাতের মামার কাহিনী। রাসেল ভাই, দুটো কাহিনী আছে। আমি কি মানে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি এটা একদমই আপনার উপরে। দুটোই কাইন্ড অফ লাইক গ্রামের কাহিনী। আচ্ছা আমি একটা দিয়ে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে আসাদ আঙ্কেলের কাহিনী। উনি মানে আমাদের মানে টিচার ছিলেন আর কি এক সময়। তো ওনার সময়কার কাহিনী, এবং অনেকদিন আগে ওটা বলেছিলেন
ওনার সাথে কয়েকদিন আগে দেখা হয়, আবার মনে পড়লো আর কি জি। কাহিনীটা আর কি, যেটা হচ্ছে যে উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি, এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়। আচ্ছা। এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান, এবং বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, এবং সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই, আচ্ছা। এবং সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না। মানে বাজার যে এলাকা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোনো সাপ্লাই ছিল না ওকে। সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে এভরিথিং। তারপর ওনাদের যে এডুকেশন যে যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরে পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজের, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের। আচ্ছা। অনেক মানুষজন ওখানে থাকে, এবং বিশাল, উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, যে বাউন্ডারি, সে বাউন্ডারির ভিতর ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে, আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, এবং যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকে, যেই আচ্ছা বিলাসী জিনিসগুলো সেখানে সবই আছে। রাইট। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান, উনি যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেকেই অ্যালোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না স্যার, আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। আচ্ছা। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে, বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি, বলে আছে আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। আচ্ছা। তো শুনে উনি বেশ একটু হন যে আমাকে এত বড় থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো জরাজীর্ণ জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। তো যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে, ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। আচ্ছা। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচন্ড যে পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা নাকি সাধারণত আমরা শুনি না, লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক। দাঁড় কাক? দাঁড় কাক ডাকতেছে, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির শিরশির করতেছে, কেমন জানি। আচ্ছা। ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমে, সামনে একটা বারান্দার মতো আছে ছোট। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান, সে আসছে, এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম, এটা আপনি জ্বালায় নিয়েন, হ্যাঁ ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। আর এই আপনার একটা বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই। আচ্ছা। এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না, তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে, বলতেছে যে উনিও একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে, রাত্রে খুব একটা আগেই সাবধান করে দিলেন। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি,
তোমরা কি এখানে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না, তো অ্যাসিড যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের থাকার জায়গা মানে অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবা, তোমরা দায়িত্ব পালন করো না, আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবা, এই সেই বলে টলে আর কি। সে তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে, এই তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বলল যে আমি ওখানে জ্বালাইছি ওই যে আপনার ওই বডি কল ওই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে আর কি, তো লণ্ঠনটা জ্বালাইছি, জ্বালায় আমি আমার মতো সবকিছু গোছায় গোছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে, মানে উপরে এখন তো সব 9 ফিটের ছাদ, ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো, রাতের বেলা বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট, হ্যাঁ মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে, এক সময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনোই নাই। তো ঘুমায় গেছে উনি, যে এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে, মানে মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয় হঠাৎ মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আছে, ঠিক জানালার কাছে গেছে, জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ছিল কাঠের এরকম, ওটাতে তাকায় দেখে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে, ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থম একদম উল্টা কথা। তো ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি, এরকম কেন হলো। এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পাশ দিয়ে শট করে মানুষজন যাচ্ছে কয়েকজন। তো উনি মানে একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। আচ্ছা, যাক ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। আদার যে শব্দ উনি বললো যে এটা বেশ ভালোই ছিল, উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন ইটি করে দিয়েছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরো বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। আচ্ছা, তো বারান্দায় যে উনি সুন্দর করে রুমের ভেতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে, মোড়া নিয়ে বসে অনেক রাত হয়ে গেছে। ওনার ধূমপান অভ্যাস ছিল, ধূমপান করতে করতে একসময় মনে হলো যে না ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে জড়ায় উনি বাইরে আসছে। তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোনো আর্মি এরকম কোনো বাহিনী যদি পায় বুট পরে কোথাও হাঁটা চলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে। আচ্ছা, তো উনি খুব আস্তে হেঁটে ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠছে, উনি নিজেও পা টিপে উঠছে। উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরে প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে, গম করে কথা বলতেছে এবং করতেছে। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে করছে কি ওই যে দেয়ালের সাথে
ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে, মানে পাকিস্তানি ইন্ডিয়ান, মানে আর হিন্দি উর্দু এরকম একটা ভাষা। এরকম কি কথা ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কিয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো কাছে গেছে কি ব্যাপার, এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে মানে দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব পাশে তারা কিছু বলতেছে কাউকে, আচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি ঘটনাটা কি। এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, খটাস করে শব্দ হয়েছে, এবং শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছে। আর মনে হলো কয়েকটা হাসির শব্দ, হাসিটা ইটস লাইক ছেলেও না মেয়েলিও না, আচ্ছা, খুব উদ্ভট ভাষার রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের এরকম হাসির শব্দ শুনছে, এবং সাথে সাথে উনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে, এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে এই জন্য, এবং ওনার জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর আসে, এই আতঙ্ক বা ভয় থেকে হয়তো প্রচন্ড জ্বর আসে। উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে, কোনো মতো ওনার নাই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি, কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাপকে কাটাইছিল। তারপর নাকি ওনাকে ওখানে আর ছিল না, ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি যখন চোখ মেলতেন তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শুনেন যে ওনাকে বাড়িতে নিয়ে আসছে, উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর, যদি ওই সময় পানিপট্টি বা ওরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থা থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করে নাই, অন্য কোথাও থাকবে কি না করবে উনি আর জয়েনই করে নাই। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশনে ওই টিচিং এরই অন্য এসে চলে যান আর কি।